উপজেলা নির্বাচনের প্রচারের মাঝেই আসছে প্রার্থীদের বিরুদ্ধে প্রভাব বিস্তারের অভিযোগ। অন্যান্য আচরণবিধি লঙ্ঘনের অভিযোগও থেমে নেই। কোথাও কোথাও নিয়ম মানা হচ্ছে না, পোস্টার লাগানোর ক্ষেত্রেও। মাদারীপুর সদর উপজেলায় চেয়ারম্যান পদে লড়ছেন সংসদ সদস্য শাহজাহান খানের ছেলে আসিফুর রহমান খান। তার প্রতিদ্বন্দ্বী পাভেলুর রহমান শফিক খান। তিনি শাহজাহান খানের চাচাতো ভাই। শফিক খানের অভিযোগ ভয়ভীতি দেখিয়ে ভোটে প্রভাব বিস্তারের চেষ্টা করছেন শাহজাহান খান। আমার মিটিংয়ে লোক যেতে দেয় না, বাধাগ্রস্ত করা, মাননীয় সংসদ সদস্য নিজে তার স্ত্রীকে নিয়ে রাতের বেলায় রাতের আধারে বের হয়ে যান, কালো টাকা দিয়ে মানুষকে প্রভাবিত করার চেষ্টা করেন। তবে অভিযোগ অস্বীকার করেছেন শাহজাহান খান ও তার ছেলে আসিফুর রহমান খান। প্রার্থীর পিছেও কিন্তু প্রচুর পরিমাণে প্রভাব বিস্তারকারী ব্যক্তিরাও কিন্তু তার সাথে জড়িত আছে। শুধু আমরাই প্রভাব বিস্তার করি এই কথারই সম্পূর্ণ মিথ্যা। প্রথম ধাপের উপজেলা নির্বাচনে ময়মনসিংহে ভোট হচ্ছে ফুলপুর, হালুয়াঘাট ও ধোবাউড়ায়। এরই মধ্যে ফুলপুরে প্রভাব বিস্তারের অভিযোগ উঠেছে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বিরুদ্ধে। যদিও সুষ্ঠু পরিবেশের আশ্বাস দিয়ে নির্বাচন কর্মকর্তারা বলছেন, ভোটে কারো পেশি শক্তি ব্যবহারের সুযোগ নেই। বইয়ে ভোট দেবেন, আপনার পছন্দের প্রার্থীকে ভোট দেবেন। এখানে যদি কোনো প্রকার পেশি শক্তি অথবা আচরণবিধি লঙ্ঘন করার চেষ্টা করে, তাহলে অবশ্যই সেখানে আমরা আইনগতভাবে ব্যবস্থা নেব। এদিকে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে গোপালগঞ্জ সদর উপজেলায়। দেয়ালে পোস্টার সাটানোর পাশাপাশি মাইকিং চলছে গভীর রাত পর্যন্ত। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বরিশাল সদর এবং বাকেরগঞ্জ উপজেলা নির্বাচনে এবার ৬৬% ভোট কেন্দ্রকে গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। পাল্টাপাল্টি অভিযোগও আছে প্রার্থীদের। নির্বাচনে সহিংসতা ঠেকাতে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। প্রথম ধাপের উপজেলা নির্বাচন ঘিরে প্রচার চলছে বরিশাল সদর ও বাকেরগঞ্জে। সদরের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী ১২ জন। বাকেরগঞ্জ উপজেলায় প্রতিদ্বন্দ্বী প্রার্থী ৯ জন। তবে নির্বাচনী পরিবেশ নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ আছে প্রার্থীদের। এর মধ্যে সদর উপজেলার কাগাসুর ইউনিয়নে ২৯ এপ্রিল সংঘাতে জড়ান চেয়ারম্যান প্রার্থী মাহবুবুল হক মামুন ও SM জাকির হোসেনের সমর্থকেরা। ১ মে দুই পক্ষের সংঘর্ষ হয় জাগুয়া ইউনিয়নে। রাসেল মুন্সি এসে আমার রানা শরীফকে মারধর শুরু করে, ইতালি শহীদকে মারধর শুরু করে। ইতালি শহীদকে বলে, তুই ১২ লাখ টাকা দিবি, আর না হলে তুই নির্বাচন থেকে সরে যাবি। এখানে মাফিয়া ডনরা ইলেকশন করছে, তারা বরিশালের স্থানীয় উপজেলার জনগণও না, তারা বিভিন্ন জায়গা থেকে উড়ে এসেছে, হিউজ পরিমাণ টাকা ছড়াচ্ছে। সুষ্ঠু নির্বাচন হবে ইনশাল্লাহ, মানুষ যাতে ভোট দিতে যায় আমরা সেই চেষ্টা করতেছি। বরিশাল সদরের ৬৮টি কেন্দ্রের মধ্যে ৪৭টি এবং বাকেরগঞ্জের ১১৩টি ভোট কেন্দ্রের মধ্যে ৭৩টি গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। নির্বাচন ঘিরে সংঘাত ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে দুই উপজেলায়। পরিপত্র অনুসারে আমার হয়তো ৬০০-র মতো ফোর্স লাগার কথা, বাট আমি প্রায় ডাবল ফোর্স আমি এখানে ডিপ্লয় করব। ডাবল ফোর্স ডিপ্লয় করার উদ্দেশ্য হচ্ছে আমরা প্রত্যেকটা সেন্টারকে আমরা সিকিউর করব। কিন্তু এবার যদি স্প্লিট করা হচ্ছে, কিন্তু আমার জেলার অন্য সকল ফোর্সকে আমি একসাথে মোবিলাইজ করে প্রতি কেন্দ্র ওয়াইজ আমরা সর্বোচ্চ আমি পরিপত্রে চাইতেও বেশি সংখ্যক ফোর্স দিয়ে আমরা এই নির্বাচনের সম্পাদন করতে পারবো বলে আমরা বিশ্বাস করি। বরিশাল সদর ও বাকেরগঞ্জ উপজেলা নির্বাচনের ভোট গ্রহণ ৮ মে। দুই উপজেলায় মোট ভোটার ৭,৬৯,০০০। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নির্বাচনের প্রচারণা নিয়ে আরও জানাতে এবার বরিশাল ও মাদারীপুর থেকে যোগ দেবেন সহকর্মীরা। শুরুতেই যাব বরিশালে, সেখানে রয়েছেন সহকর্মী আল আমিন। আল আমিন, ভোটের আগে প্রার্থীরা শেষ মুহূর্তে কি প্রতিশ্রুতি দিচ্ছেন? পাল্টাপাল্টি অভিযোগের কথা শোনা গেছে সব পক্ষের থেকে, তো এ বিষয়ে প্রার্থীরা কি বলছেন? জি, আসলে প্রচারণা কিন্তু ইতিমধ্যেই জমে উঠেছে এবং শেষ পর্যায়ের প্রচারণায় কিন্তু যারা প্রার্থী রয়েছেন তারা কিন্তু আসলে এবং তারা কিন্তু মানুষের কাছে ভোট প্রার্থনা করছেন। আমরা যেটি দেখেছি যে বরিশাল এবং বাকেরগঞ্জ উপজেলায় মোট বরিশালে কিন্তু ৫ জন চেয়ারম্যান প্রার্থী এবং
বাকেরগঞ্জের চারজন চেয়ারম্যান প্রার্থী তারা কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং সেক্ষেত্রে তারা কিন্তু প্রত্যেকজনই কিন্তু আসলে সাধারণ মানুষের কাছে যাচ্ছেন এবং তারা কিন্তু ভোট প্রার্থনা করছেন, তারা বিভিন্ন উন্নয়নের কথা বলছেন। এর মধ্যে কিন্তু একে অপরের বিরুদ্ধে অভিযোগও শুরু করেছেন তারা। এর মধ্যে কিন্তু মাহমুদুল হক খান মামুন এবং এস এম জাকির হোসেন এই দুই পক্ষের মধ্যে কিন্তু কর্মী সমর্থক যারা রয়েছেন তাদের মধ্যে কিন্তু সংঘাত ঘটনাও ঘটে এবং পাল্টাপাল্টি কিন্তু তারা অভিযোগও দায়ের করেছেন থানায়। সেক্ষেত্রে প্রশাসন যদি বলছে যে নির্বাচনটি সুষ্ঠুভাবে পরিচালনার ক্ষেত্রে তারা সর্বোত্তম যে ব্যবস্থা সেই ব্যবস্থা কিন্তু নিয়েছেন এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকেও কিন্তু সেই ব্যবস্থায় নেওয়া হয়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনী কাজ করছে এবং প্রত্যেকটি উপজেলায় কিন্তু আসলে আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে এবং উপজেলা যেসব জায়গায় আসলে নির্বাচনী প্রচার প্রচারণা করছে সেখানে কিন্তু আগেই বলা হয়েছে প্রচার প্রচারণা এবং যে সমাবেশ করার ক্ষেত্রে কিন্তু প্রশাসনকে আগেই জানাতে হবে। সেক্ষেত্রে কিন্তু প্রশাসন কিন্তু সেই ভূমিকাটি পালন করছে এবং যেখানেই প্রচার প্রচারণা হচ্ছে এবং কর্মী সভা হচ্ছে বা সমাবেশ হচ্ছে সেখানে কিন্তু প্রশাসনের লোকজন ফিরে যাচ্ছেন এবং কোনো ক্ষেত্রেই যাতে কেউ যাতে সংঘাতে না জড়ায় সেক্ষেত্রে প্রশাসনিক যে ব্যবস্থা সেটি কিন্তু জোরদার করা হয়েছে এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে তারা কিন্তু ইতিমধ্যে ভোটের যে সকল প্রস্তুতি রয়েছে সেই প্রস্তুতি তারা সম্পন্ন করছেন এবং তারা কিন্তু ইতিমধ্যে ব্যাপী সময় পার করছে। তারা আমি এই মুহূর্তে রয়েছে বরিশাল জেলা নির্বাচন কমিশনারের কার্যালয়, সেখানে কিন্তু আজকে কিন্তু দুটি উপজেলার কিন্তু যাচাই বাছাই চলছে। সেক্ষেত্রে নির্বাচন কমিশনের তাদের যে নির্বাচনী কার্যক্রম সেই কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছেন এবং উপজেলা নির্বাচন নিয়ে জানাচ্ছিলেন সহকর্মীরা। নরসিংদীর পলাশে চেয়ারম্যান প্রার্থী সৈয়দ জাবেদ হোসেনের নির্বাচনী ক্যাম্পে হামলার ঘটনা ঘটেছে। এ সময় প্রার্থীর কর্মী সমর্থকদের মারধর করা হয়। শনিবার রাতে গজারিয়া ইউনিয়নের আমতলা বাজারে এ ঘটনা ঘটে। চেয়ারম্যান প্রার্থী সৈয়দ জাবেদ হোসেনের অভিযোগ, রাত ৯টার দিকে আমতলা এলাকায় তার প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান প্রার্থী শরীফুল হকের সমর্থকেরা মিছিল নিয়ে যাওয়ার সময় তার নির্বাচনী ক্যাম্পে হামলা চালায়। এ সময় তারা ক্যাম্পে থাকা চেয়ার টেবিল ভাঙচুর করে, খুলে নিয়ে যায় পোস্টার ও ব্যানার। মিছিলকারীরা তার কর্মী ও সমর্থক কয়েকজনকে মারধর করারও অভিযোগ করেন। হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে জানিয়েছেন পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইখতিয়ার উদ্দিন। কয়েকটি চেয়ার ভাঙচুর করার ঘটনা হয়েছে, তবে মারধরে কেউ আহত হয়নি জানিয়ে বিষয়টি তদন্ত করে দেখার আশ্বাস দেন তিনি। দেশের বিভিন্ন খাতে উন্নয়নের পাশাপাশি সেনাবাহিনীকেও আধুনিক, দক্ষ ও যুগোপযোগী বাহিনী হিসেবে গড়ে তোলা হচ্ছে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে ঢাকা সেনানিবাসে নবনির্মিত আর্মড ফোর্সেস ইনস্টিটিউট অব প্যাথোলজি AFIP ভবন এবং আর্মি সেন্ট্রাল অডিটোরিয়াম সেনা প্রাঙ্গণের উদ্বোধন করে তিনি একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়ার স্বপ্নকে হৃদয়ে ধারণ করে বর্তমান সরকার কাজ করছে। তিনি জানান, ঢাকা সেনানিবাস এলাকায় বসবাসকারীদের উন্নত চিকিৎসা সেবা নিশ্চিতে আর্মড ফোর্সেস ইনস্টিটিউট অব প্যাথোলজির জন্য এই নতুন ভবন নির্মাণ করা হয়েছে। এছাড়া জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সভা, সেমিনার, অনুষ্ঠান আয়োজনের জন্য নির্মাণ করা হয়েছে আর্মি সেন্ট্রাল অডিটোরিয়াম সেনা প্রাঙ্গণ। যুক্তরাষ্ট্রের সাথে সংঘাত নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন, তবে সত্য বলায় তাদের স্বার্থে আঘাত লাগলে কিছু করার নেই। যুক্তরাষ্ট্রের বিক্ষোভ দমন প্রসঙ্গে তিনি প্রশ্ন রাখেন, মার্কিন সরকার বাংলাদেশে মানবাধিকার যে দৃষ্টিতে দেখে, নিজের দেশে তা দেখে না কেন? দুপুরে ধানমন্ডিতে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। কাদের বলেন, ভিয়েতনাম যুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ দমনে দেশটি যে নির্মম আচরণ করেছিল, এখনও সেই একই দমন নীতি অব্যাহত আছে। তিনি বলেন, যুদ্ধের কারণেই সারা বিশ্বে অর্থনৈতিক সংকট দেখা দিয়েছে, বাংলাদেশও এর প্রভাব থেকে মুক্ত নয়। উপজেলা নির্বাচন প্রসঙ্গে কাদের বলেন, দলীয় প্রতীক ছাড়া নির্বাচন হলে ভোট আরও বেশি অংশগ্রহণমূলক ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়। এমন ভাবনা থেকেই আওয়ামী লীগ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক বরাদ্দ করেনি বলে জানান তিনি। যুক্তরাষ্ট্রে আজকে যা হচ্ছে সে সত্য বলতে গেলে আমাদের অপরাধ কোথায়? এখানে সম্পর্কের অবনতি কেন? সম্পর্ক যুক্তরাষ্ট্রের সাথে আমাদের বন্ধুত্ব নেই এটা তো আমরা বলছি না, কিন্তু তারা মানবাধিকার আমাদের দেশে যে চোখে দেখবে তাদের নিজের দেশে সে দৃষ্টিতে দেখবে না কেন? সুন্দরবনের অন্তত 50 থেকে 60টি পয়েন্টে বিক্ষিপ্তভাবে আগুন দেখা যাচ্ছে বলে জানিয়েছেন বন কর্মকর্তারা।
আগুন নেভাতে যৌথভাবে কাজ করছে ফায়ার সার্ভিস, বন বিভাগ, নৌবাহিনী ও কোস্টগার্ড। পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা কাজী মোহাম্মদ নুরুল করিম জানান, সকাল 8টা থেকে ফায়ার সার্ভিসের 3টি ইউনিট কাজ শুরু করে। পরে যোগ দেয় ফায়ার সার্ভিসের আরও 2টি ইউনিট। এছাড়া অত্যাধুনিক সরঞ্জাম নিয়ে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড। পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের আমুর বুনিয়া এলাকায় বিভিন্ন পয়েন্টে ছড়িয়ে ছিটিয়ে আগুন দেখা যাচ্ছে উল্লেখ করে বন কর্মকর্তারা জানিয়েছেন, ভোলা নদী থেকে পানি এনে আগুন নেভানোর চেষ্টা চলছে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি নিরূপণে 3 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এর আগে শনিবার দুপুরে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের আমুর বুনিয়া এলাকায় আগুন দেখতে পান স্থানীয়রা। 5-6 জন আইসে আমরা ভিতরে গেছি, যাওয়ার পরে দেখি যে চারদিকে শুধু আগুন আর আগুন। নিম্নত 50 জায়গায় আগুন লাগছে এবং জায়গায় জায়গায় আগুন লাগছে। সুন্দরবনের অন্তত 50 থেকে 60টি পয়েন্টে বিক্ষিপ্তভাবে আগুন দেখা যাচ্ছে বলে জানিয়েছেন বন কর্মকর্তারা। আগুন নেভানোর চেষ্টা চলছে। এ বিষয়ে আরও জানাতে এবার বাগেরহাট থেকে যোগ দিচ্ছেন সহকর্মী অলিপ কুমার ঘটক। অলিপ, আগুন নিয়ন্ত্রণে আসতে ঠিক কত সময় লাগতে পারে? সর্বশেষ তথ্য কি জানতে পেরেছেন? দেখুন, সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের আমুরবুনিয়া যে এলাকাতে আগুন লেগেছে, সেই আগুন কিন্তু আপনার ইতিমধ্যে 24 ঘন্টা পার হয়েছে। গতকালকে দুপুর থেকে এই আগুন দেখতে পায় বন বিভাগ ও স্থানীয় গ্রামবাসী। সেই সময় থেকে কিন্তু আগুন নিভানোর কাজ শুরু করে। গতকালকে কিন্তু স্বল্প পরিসরে আগুন নেভানোর কাজ করতে পেরেছিল বন বিভাগ এবং আপনার স্থানীয় গ্রামবাসী। গতকালকে আপনার ফায়ার সার্ভিসের 3টি ইউনিট রাতেই ঘটনাস্থলে পৌঁছায়, কিন্তু কালকে তারা কোনো কাজ করতে পারেনি। অন্ধকারে কাজ করা সুন্দরবনে দুরূহ। সব মিলিয়ে আজকে সকাল থেকে কিন্তু পুরোদমে সুন্দরবনের এই আগুন নিভানোর জন্য ফায়ার সার্ভিসের 5টি ইউনিট এবং নৌবাহিনী এবং কোস্টগার্ড সব মিলে আপনার সবাই চেষ্টা করছে এই আগুনকে নিয়ন্ত্রণে আনতে। আপনাকে বলে রাখতে চাই যে সুন্দরবন পূর্ব বিভাগে যে এলাকাতে আগুন লেগেছে, সেই আগুনের ওই এলাকাতে কিন্তু আপনার পানি এত দূরে, প্রায় 1.5 থেকে 2 কিলোমিটার দূর থেকে পানি সংগ্রহ করতে হচ্ছে, যার কারণে কিন্তু আগুন নিভাতে বেগ পেতে হচ্ছে। এখন সকাল থেকে এ পর্যন্ত প্রায় 6 ঘন্টা নিরলসভাবে কাজ করে যাচ্ছে ফায়ার সার্ভিস ও স্থানীয় গ্রামবাসী। এখনও কিন্তু আগুন বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে আগুনের কিন্তু ধোঁয়ার কুণ্ডলী কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে, এবং সেই আগুন নিভাতে যেখানে আগুন দেখছে সেখানে কিন্তু পানি ছিটানো হচ্ছে, কিন্তু এই আগুন কতক্ষণ নাগাদ নেভানো সম্ভব হবে সেটা কিন্তু এখনই বলা যাচ্ছে না। এই ছিল আমার কাছে সর্বশেষ। বাগেরহাট থেকে জানাচ্ছিলেন সহকর্মী অলিপ কুমার ঘটক। কাল থেকে থাকবে না তাপপ্রবাহ, সেই সঙ্গে সারা দেশে বৃষ্টির পূর্বাভাসও দিয়েছে আবহাওয়া অফিস, যা থেমে থেমে চলবে 1 সপ্তাহ। সোমবার থেকে টানা বৃষ্টির পাশাপাশি বজ্রপাতের আশঙ্কাও করছে আবহাওয়া অধিদপ্তর। তাই বজ্রপাতের সময় বাড়িতে সতর্ক থাকারও পরামর্শ দিয়েছে সংস্থাটি। দীর্ঘ তাপপ্রবাহের পর বৃষ্টি হওয়ায় কিছুটা কমেছে তাপমাত্রা, এরপরও গরম সহনীয় পর্যায়ে আসেনি। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শনিবার সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে ময়মনসিংহ বিভাগে 83 মিলিমিটার, সিলেটে বৃষ্টি 34 মিলিমিটার, আর ঢাকায় বৃষ্টিপাত হয়েছে খুবই সামান্য। গত 24 ঘন্টায়, বিশেষ করে গতকাল সকাল 6টা থেকে আজকে সকাল 6টা পর্যন্ত ময়মনসিংহে 83 মিলিমিটার এবং নেত্রকোনায় 67 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, এবং সিলেটে 34 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। ঢাকা, রাজশাহী, খুলনা এবং বরিশালে যে তাপপ্রবাহ ছিল, সেটা কিন্তু আজকেও বিভিন্ন জায়গায় প্রশমিত হয়ে আরও কমে যাবে। রোববারও ঢাকা, সিলেট ও ময়মনসিংহ বিভাগে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। সোমবার থেকে সারা দেশে বৃষ্টি হলেও রাজশাহী এবং খুলনা বিভাগে গরম থাকবে তুলনামূলক বেশি। এদিকে কয়েকদিন টানা বৃষ্টির পাশাপাশি বজ্রপাতের শঙ্কাও দেখছে আবহাওয়া অধিদপ্তর। আমরা আশা করছি যে রাজশাহী এবং খুলনা বিভাগের 2-1 জায়গায় হয়তো মৃদু তাপপ্রবাহ থাকতে পারে, তাছাড়া সারা দেশে তাপপ্রবাহ ওই রকমভাবে আর থাকবে না, এবং আগামীকালকে থেকে প্রায় 1 সপ্তাহ জুড়ে আমাদের দেশের বিভিন্ন জায়গায় বিচ্ছিন্নভাবে কিন্তু বজ্রঝড় সহ বৃষ্টিপাত হবে। দেশে সবচেয়ে বেশি বজ্রঝড় হয় মে মাসে, এরপর আছে জুন, সেপ্টেম্বর ও এপ্রিল মাস। কিন্তু এবার 26 এপ্রিল পর্যন্ত মাত্র একটি বজ্রঝড় বা কালবৈশাখী হয়েছে,
যাকে অস্বাভাবিক বলছেন আবহাওয়াবিদেরা। আনোয়ার সাদাত নূর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। খাগড়াছড়িতে বজ্রপাতে মা ছেলে সহ ৩ জন নিহত হয়েছে। ভোরে দীঘিনালা ও রামগড়ে এই ঘটনা ঘটে। মেরুং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহমুদা বেগম লাকি জানান, ভোরে বজ্রপাতে মেরুং ইউনিয়নের মধ্য বেতছড়ি গ্রামের একটি টিনের ঘরে আগুন ধরে যায়। এ সময় ঘরের ভেতরে থাকা হাসিনা বেগম ও তার ৮ বছরের ছেলে হানিফ মিয়া মারা যান। খবর পেয়ে দীঘিনালা ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিভিয়ে মরদেহ উদ্ধার করে। এছাড়া রামগড়ে বজ্রপাতে কংজ্র মারমা নামে আরও একজনের মৃত্যু হয়েছে। তাপপ্রবাহের কারণে বন্ধ থাকার পর আজ খুলেছে প্রাক প্রাথমিক ছাড়া সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান। গরমের মধ্যে ছাত্রছাত্রীরা যাতে অসুস্থ হয়ে না পড়ে সেজন্য বন্ধ রয়েছে অ্যাসেম্বলি। রাজশাহীতে দীর্ঘ সময় পর শিক্ষা প্রতিষ্ঠান খোলায় খুশি শিক্ষার্থীরা। ক্লাসরুমে পর্যাপ্ত ফ্যান থাকলেও অত্যন্ত ধীর গতিতে চলে, এতে অনেকেই অসুস্থ বোধ করে। শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা বলছেন তারা তাদের সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছেন। খুলনায় স্কুল খুললেও উপস্থিতি ছিল কম। পর্যাপ্ত খাবার পানি, সার্বক্ষণিক বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে নানান পদক্ষেপ নিয়েছে স্কুল কর্তৃপক্ষ। চাঁদপুরে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, প্রতি ক্লাসের ফাঁকে কয়েক মিনিট বিরতি সহ নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। ঈদ উল ফিতরের ছুটি শেষে ২১শে এপ্রিল স্কুল কলেজ খোলার কথা থাকলেও তীব্র তাপপ্রবাহের কারণে ২০ এপ্রিল সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। এই তাপ থেকে রক্ষার জন্য শিক্ষা মাঠে অ্যাসেম্বলি করছি না, শিক্ষা শ্রেণীতে পর্যাপ্ত পানির ব্যবস্থা করেছি। তাদেরকে টিফিনের সময় যেন শিক্ষার্থীরা মাঠে না যায় সেজন্য তাদেরকে উপরে দেওয়া হয়েছে এবং আমরাও নিজেরা সেখানে থেকে তাদেরকে বারণ করা হচ্ছে। শ্রমিকদের দুই পক্ষের সংঘর্ষের জেরে বন্ধ রয়েছে বরিশালের অভ্যন্তরীণ রুটে বাস। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। বিকল্প ব্যবস্থায় গন্তব্যে পৌঁছাতে বাড়তি ভাড়া গোনার পাশাপাশি অতিরিক্ত সময় লাগছে জানান ভুক্তভোগীরা। তবে স্বাভাবিক রয়েছে দূরপাল্লার বাস চলাচল। এদিকে গতকালের দফায় দফায় সংঘর্ষের পর নথুল্লাবাদ বাস স্ট্যান্ড এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। এর আগে শনিবার দুপুরে বরিশাল জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের কমিটি নিয়ে দুই পক্ষের মধ্যে কয়েক দফা সংঘর্ষ হয়। এই ঘটনায় ১৫টি গাড়ি ভাঙচুর করেছে বাস শ্রমিকরা। পরে সন্ধ্যার দিকে বাস ও মাহিন্দ্র চালক শ্রমিকদের সাথে সংঘর্ষ বাঁধে। পরে পুলিশ ও লাঠিচার্জ, টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আকস্মিক ধর্মঘটের ফলে সাধারণ মানুষের দুর্ভোগটা বাড়ছে। মারামারি করছে, এখন তো আসছে দেখতেছে যে সব বন্ধ। এখন এই জন্য এনারা তো ভাড়া চাইতে আছে ডাবল। গরিবের বার যাইতে হইবে, ওই আবার আলফা পাবো, ওই আলফা যাইতে হইবে। ভাড়া তো মনে করেন অনেক টাকা, যে কয়টা লাভ করবো আর তিনের খরচ হয়েছে গাড়ি পেতে। রাজধানীর বনানীর হোটেল শেরাটনে ইনভেস্টমেন্ট ক্লাইমেট ফর স্মার্ট বাংলাদেশ শীর্ষক গোলটেবিল বৈঠকে কথা বলছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। আমাদের আইসিটি ইন্ডাস্ট্রিটা ইজ দ্য মোস্ট ইট ইজ গোয়িং টু, এই ইন্ডাস্ট্রি এই সেক্টর বলেন ভবিষ্যতে কিন্তু দিস ইজ গোয়িং টু বি আমাদের আসল সেভিয়ারটা। তো এখানে আমাদেরকে খুব ভালোভাবে চিন্তা করে করতে হবে, যে একটু পরে আমি কথা বলবো। ইন্ডাস্ট্রি একাডেমিয়া যে সেকেন্ড পয়েন্টটা, ট্যাক্সেরটা পয়েন্টটা শেষ হলো, আমি সেকেন্ড পয়েন্টটা যেটা বলতে চাচ্ছি, এখানে আমি কিন্তু একবার আমি এই কথাটা বলেছি, আমি আজকে আবার রিপিট করব। তখন যখন আমি বলেছিলাম সোশ্যাল মিডিয়াতে আমার পিছনে অনেক লোকজন লেগেছিল, আমাকে অনেক সমালোচনা করা হয়েছিল, কিন্তু আমি আবার রিপিট করতেছি, আমি কিন্তু বিশ্বাস করি না বাংলাদেশে আনএমপ্লয়মেন্ট আছে। বলা হয় যে বাংলাদেশে দেয়ার ইজ আনএমপ্লয়মেন্ট, আমি কিন্তু এটা বিশ্বাস করি না, এটা সত্য না। বিকজ আমি আমার অভিজ্ঞতা থেকে বলবো, আপনারা এক একটা খাতে আমরা আসি, লেট আস গো টু ম্যানুফ্যাকচারিং লেবার। ম্যানুফ্যাকচারিং লেবারে আমাদের স্কিল লেবারের শর্টেজ আছে। আমরা আমাদের গার্মেন্ট ইন্ডাস্ট্রিতে আমরা দেখতেছি যখনই আমরা লেবারটা নেই, ওকে একবার একটা স্কিল ট্রেনিং করে সুপারভাইজার লেভেল পর্যন্ত নিয়ে আসলে সে ইমিডিয়েটলি নেক্সট, মানে আমাদের গার্মেন্ট ইন্ডাস্ট্রি ইজ অলসো এ ট্রেনিং স্কুল। তারা আপনার নতুন করে আসে, ট্রেনিং হয়, ট্রেনিং করেই তারা কিন্তু দে মুভ অন টু দি নেক্সট দিস থিং। সো আমার ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতে আপনার কেউ এসে বলে না আমাকে আপনি চাকরি দেন ইন দি
ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি। ইনফ্যাক্ট আমাদের ওখানে শর্টেজ হচ্ছে এখন, ভেরি ফিউ পিপল ওয়ান্ট টু কাম অ্যান্ড আপনার ওখানে। সো দ্যাট ইজ দ্য দিস থিং। আপনার এগ্রিকালচার সেক্টরে আসেন, আপনি এগ্রিকালচার সেক্টরে যখন আমার হারভেস্টিং এর টাইম আসে, আমি তো লোক পাই না। যদি আমার আনএমপ্লয়মেন্ট হইতো তো তাহলে তো অনেক লোক তখন চলে আসতো। আমাদেরকে তো উল্টা মাননীয় প্রধানমন্ত্রী, ছাত্রলীগ, যুবলীগ ছেলেদেরকে বলা হয়েছে গিয়ে কৃষকদেরকে তুমি সাহায্য করো এট দ্য টাইম অফ হারভেস্টিং। এখন তো আমরা মেকানাইজ করে ফেলতেছি, তো এমনি আপনার ওখানে দিস থিং চলে যাচ্ছে। তারপর আপনি আসেন ইউনিভার্সিটি গ্র্যাজুয়েটস। আমি তো I have not come across any graduate from BUET or any graduate from IBA যে বলছে ঢাকা ইউনিভার্সিটির IBA, আমি পাবলিক ইউনিভার্সিটির কথা আগে বলতেছি, দ্যাট এই দুইটা ইউনিভার্সিটির IBA ডিপার্টমেন্ট এবং BUET-এর আর্কিটেকচার হোক, ইন্টেলেক্ট, I have not come across anybody who says I'm unemployed. Professionally, Ashan, I have not come across anybody who is an architect, who is a chemist, who is a pharmacist, who's got a professional degree, who says that I am unemployed. I have not come across anybody who is unemployed. Commerce graduate, chartered accountancy graduate, I don't come across anybody who is unemployed. So who are the unemployed people in Bangladesh? The unemployed people are in Bangladesh are the graduates. আপনারা আজকে ফিগারগুলি অনেকগুলি মেনশন করো, কেউ বলছে 4 লক্ষ, কেউ বলছে 40 লক্ষ। I don't know how many graduates we are producing. রাজধানীর বনানীতে বিনিয়োগ শীর্ষক গোলটেবিল বৈঠকে বক্তব্য রাখছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা। সরাসরি ছিলাম সেখানে। অনিয়ন্ত্রিত মূল্যস্ফীতি, দেশি বিদেশি ঋণের ঝুঁকি এবং প্রবৃদ্ধির নিম্নগতি আগামী বাজেটের জন্য বড় চ্যালেঞ্জ হতে পারে। সেই সঙ্গে রাজস্ব আয় কমায় সরকারের খরচ করার সক্ষমতা কমছে। বিশিষ্ট অর্থনীতিবিদ এবং সিপিডির সম্মানিত ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য সকালে এক আলোচনা সভায় একথা বলেন। রোববার রাজধানীর এক হোটেলে সিপিডি নাগরিক প্ল্যাটফর্ম প্রাক বাজেট আলোচনা সভার আয়োজন করে। এ সময় বলা হয়, টানা 13 মাস দেশে মূল্যস্ফীতি 9% বেশি, যা নিম্ন আয়ের মানুষের জীবনে বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলেছে। সংস্থাটি সাম্প্রতিক জরিপে বেশিরভাগ মানুষ শোভন কর্মসংস্থান, মানসম্মত শিক্ষা, সম্প্রসারিত সামাজিক নিরাপত্তা কর্মসূচির তাগিদ দিয়েছেন। তারা সব ধরনের বৈষম্যের বিরুদ্ধে মতামত দিয়েছেন। আলোচনায় বাজেট সম্পর্কিত সংসদীয় কমিটিকে নিয়মিত বৈঠক ও প্রয়োজনীয় সুপারিশ করার পরামর্শ দেয়া হয়। এছাড়া নিয়ম অনুযায়ী অর্থমন্ত্রীকে 3 মাস পর পর সার্বিক আর্থিক পরিস্থিতির সংসদে তুলে ধরার আহ্বান জানানো হয়। অনিয়ন্ত্রিত মূল্যস্ফীতি যা মানুষের জীবনমানকে আঘাত করছে। 2 নম্বর, যেটা আমরা গত বছরের ভিতরে আমরা দেখছি যে ক্রমান্বয়ে বাড়ছে, সেটা হলো আমাদের ঋণের ঝুঁকি বাড়ছে। প্রবৃদ্ধির হারের কিছু শ্লথকরণ হয়েছে। কর আহরণ এবং আমরা যেটা ইংরেজিতে বলি ফিসক্যাল স্পেস, অর্থাৎ খরচ করার সক্ষমতা সরকারের আরও অনেক সংকুচিত হয়ে যাচ্ছে। দেখছেন বিরতিহীন সংবাদ। সংবাদে আরও যা দেখবেন, নোয়াখালীর মাইজদি আধুনিক হাসপাতালে মা ও নবজাতকের মৃত্যু, ভুল চিকিৎসার অভিযোগ। ঘোষণার 9 বছর পরও 68টি STS থেকে দূরে ঢাকার 2 সিটি কর্পোরেশন, স্থান সংকটের অজুহাত। ঘরে বসেই মিলছে ল্যাব টেস্টের ফল, তাও মাত্র 3 ঘন্টায়। প্রথম কোনো সরকারি হাসপাতাল হিসেবে জাতীয় কিডনি ইনস্টিটিউটে এই সুবিধা পাচ্ছেন রোগীরা। এতে ল্যাব টেস্টে ভোগান্তি কমেছে রোগীদের। সরকারি হাসপাতাল মানেই যেন সেবা প্রার্থীদের দীর্ঘ লাইন, থাকে ভোগান্তিও। তবে জাতীয় কিডনি ইনস্টিটিউটে অনেকটা বদলেছে সেই চিত্র। বিশেষ করে ল্যাব টেস্টের জন্য নেই রোগীর লম্বা সারি। টাকা জমা দেওয়ার পর নির্বিঘ্নে দেয়া যায় নমুনা। প্রতিটি নমুনার গায়ে বসানো হয় QR কোড। সেই নমুনা প্যাথোলজি ল্যাবে যাওয়ার পর কোড স্ক্যান করে জমা হয় সার্ভারে। এরপর শুরু হয় রোগ নির্ণয়ের পালা। অল্প সময়ের মধ্যে রিপোর্ট প্রস্তুত হলে তা যাচাই করেন চিকিৎসক। তারপর তা আপলোড করা হয় সার্ভারে। QR কোড স্ক্যান করে এই রিপোর্ট বাসায় বসেই পাচ্ছেন রোগীরা। নেওয়া যায় সরাসরিও। আমার কাছে খুবই ভালো লেগেছে এবং সরকারকেও এর জন্য খুবই ধন্যবাদ জানাচ্ছি। যে সিস্টেম আছে আমি স্যাটিসফাই। আগের মতো এত হ্যাসেল নাই, আসি একদিনের মধ্যে অনেক কিছু করা যায়।
এছাড়া জাতীয় কিডনি ইনস্টিটিউটের ল্যাবে বসানো হয়েছে আধুনিক যন্ত্রপাতি, বদলে গেছে ব্যবস্থাপনাও। সরকারি হাসপাতালের রোগ নির্ণয়ের এমন আয়োজন চোখে পড়ে কম। একটা রোগী সকালবেলা এসে পরীক্ষা করে টেস্ট করে তার রিপোর্টটা নিয়ে যেন ডাক্তার দেখিয়ে যেতে পারে, তার দুর্ভোগটা যেন আমরা কমাতে পারি, আমরা সেই চেষ্টাই করেছি। এই হাসপাতালে প্রতিদিন 2000-এর মতো নানা ধরনের পরীক্ষা নিরীক্ষা হয়। প্যাথোলজি পরীক্ষায় ভোগান্তি কমলেও সিটি স্ক্যান ও এমআরআই পরীক্ষায় এখনও আছে দীর্ঘসূত্রতা। ফুল অটোমেশন চালু করতে যাচ্ছি। যারা আউটডোরে আসেন তারাও ইচ্ছা করলে অনলাইনেও একসময় উনি রেজিস্ট্রেশন করে আসতে পারবেন এবং সেই উনি কোথায় কোন ডাক্তারের কাছে যাবেন সেটাও আমরা তাকে ইনফরমেশন দিয়ে দিব। বয়স্ক রোগীদের ভোগান্তি কমাতে জাতীয় কিডনি ইনস্টিটিউটে চালু হয়েছে আলাদা ব্যবস্থা। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নোয়াখালীর মাইজদিতে একটি বেসরকারি হাসপাতালে ভুল চিকিৎসায় মা ও নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে। এই ঘটনায় হাসপাতাল ভাঙচুর করেছে নিহতের স্বজনরা। শনিবার মাইজদি আধুনিক হাসপাতালে এই ঘটনা ঘটে। নিহতের স্বজনদের অভিযোগ, শুক্রবার দুপুরে আশিকা কবির নামে এক চিকিৎসক ওই নারীর সিজার করেন। এ সময় অতিরিক্ত রক্তক্ষরণ হলেও বিষয়টি গোপন করা হয়। পরে রাত 9:30টার দিকে রোগীর অবস্থা আশঙ্কাজনক হলে তাকে ঢাকায় পাঠানো হয়। শনিবার বিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় মা ও নবজাতক। এই ঘটনায় ক্ষিপ্ত হয়ে শনিবার রাতে হাসপাতাল ভাঙচুর করে স্বজন ও এলাকাবাসী। অপারেশন করছে দুপুর 2টা বাজে ওটিতে রুগী নেওয়ার পরে দিয়ে অপারেশন করার পরে 1-1.5 ঘন্টা পর আমরা জানি রুগী বাইর করে, কিন্তু এরা সন্ধ্যার সময় যখন আমরা জিজ্ঞেস যে রুগীর কি অবস্থা, এরা বলছে যে রুগী আলহামদুলিল্লাহ ভালো আছে, কোনো সমস্যা নাই। রাত 10টা বাজে তারা বলে যে রুগী আমরা তাড়াতাড়ি ঢাকা নিয়ে যান। নোয়াখালী মাইজদি আধুনিক হসপিটালে একটি অভিযোগ এসছে আমাদের কাছে, সেই ভিত্তিতে আমরা এখানে তদন্তের জন্য এসেছি। সেটা ছিল হচ্ছে একজন মা এবং নবজাতকের মৃত্যু হয়েছে। ডাক্তারের কোনো ভুল চিকিৎসা হয়েছে কিনা সেটা দেখার জন্য এখন তদন্ত করছি। তদন্তে যদি যদি প্রমাণিত হয় যে ভুল চিকিৎসা কিংবা অপচিকিৎসা হয়েছে, তাহলে আমরা যথাযথ ব্যবস্থা নেব এর বিরুদ্ধে। প্রতি ওয়ার্ডে একটি করে বর্জ্য ফেলার এসটিএস করার ঘোষণা দেয় ঢাকা দক্ষিণ, আর ঢাকা উত্তর বলেছিল 2টি করে বানানোর। সেই হিসেবে উত্তরে হওয়ার কথা 108টি, দক্ষিণে 75টি। মোট 183টি এসটিএস হওয়ার কথা থাকলেও 9 বছরে হয়েছে 115টি। এর পেছনে জায়গা না পাওয়ার অজুহাত দেখাচ্ছেন মেয়র আতিক। ফলে বাসাবাড়ির বর্জ্য এখনও রাখা হচ্ছে খোলা জায়গায়, যা পরিবেশ দূষণের কারণ। রাজধানীর মিরপুর 10 নম্বর ফলপট্টি ময়লা ফেলায় 2 লেনের রাস্তার বন্ধ হয়ে গেছে 1 লেন। গত 4 বছর ধরে সড়কটির এ অবস্থা। পুরো রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বর্জ্য। মিরপুরের 60 ফুট সড়কেও একই দশা। দুর্গন্ধে টেকাই দায় বলছে স্থানীয়রা। এই রাস্তা দিয়ে হেঁটে যায় আমাদের খুবই ভোগান্তি পোহাতে হয়। এই যে দুর্গন্ধটা, আমাদের বাচ্চা নিয়ে আমরা হেঁটে যাই, এটা দীর্ঘদিন ধরে দেখে আসছি, এটার কোনো প্রতিকার আমরা পাচ্ছি না। আমাদের পরিস্থিতি বড় কোন ব্যবসা বাণিজ্য নাই, কাস্টমার তো আসে না আর কি, গন্ধে লোকজন হাঁটতে পারে না। 2016 সালে সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন এসটিএস নির্মাণের সিদ্ধান্ত নেয় ঢাকার 2 সিটি কর্পোরেশন। দক্ষিণের প্রতি ওয়ার্ডে 1টি এবং উত্তরের প্রতি ওয়ার্ডে 2টি করে এসটিএস নির্মাণ করার কথা, কিন্তু 9 বছরেও সেই লক্ষ্যমাত্রা পূরণ হয়নি। ফলে বর্জ্য পড়ে থাকছে খোলা জায়গায়। সবাইকে অনুরোধ করব, এসটিএস এর জন্য আপনার জায়গা দিন। আমি সিটি কর্পোরেশনের পয়সা দিয়ে এসটিএস বানায় ফেলবো, কিন্তু জায়গাটা তো আমাদের নাই। আপনারা যদি আমাদের মেহরবানি করে জায়গা দেন, তাহলে আমরা সুন্দর এসটিএস করতে পারি। কারণ যেমন 60 ফিট তার উদাহরণ, 60 ফিটে সবাই বাড়ি বানায় ফেলছে রোডের মধ্যে, কিন্তু জায়গা কিন্তু কেউ দিচ্ছে না। কিন্তু জায়গার ব্যবস্থা করতে না পারার যুক্তি মানতে নারাজ পরিবেশবিদরা। বলছেন যত্রতত্র বর্জ্য ফেলে রাখার কারণে ছড়াচ্ছে রোগ জীবাণু। এর ফলে বড় ধরনের পরিবেশ বিপর্যয় হচ্ছে। এই বর্জ্যগুলো তো আনতেই পড়ছে এবং জীবাণু ওখানে খুব সহজেই রাস্তার 2 পাশে ছড়িয়ে যাচ্ছে। এসটিএস স্থাপনের জন্য সিটি কর্পোরেশন তো জায়গা কিনেই করতে পারে, যে কোনো জায়গায় তাদের যেই এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেস করে একটা লোকেশন আইডেন্টিফাই করে তারা কিন্তু ওই জায়গা কিনতে পারে, কিন্তু জায়গা পাচ্ছে না, এটা বলাটা গ্রহণযোগ্য বলে আমি মনে করছি না। ঢাকা দক্ষিণের 75 ওয়ার্ডের 65টিতে এবং উত্তরের 54 ওয়ার্ডের 36টিতে এসটিএস হয়েছে। এখনও দক্ষিণে এসটিএস বানাতে হবে 10টি ও উত্তরে 58টি। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
প্রথম টি-20তে দাপুটের জয়ের পরও নির্ভর থাকার উপায় নেই বাংলাদেশের। সিরিজ জয়ে এগিয়ে যেতে তানজিদ হৃদয়দের কাছ থেকে ধারাবাহিক পারফরমেন্স চান ব্যাটিং কোচ ডেভিড হেম্প। চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দ্বিতীয় টি-20 সন্ধ্যা 6টায়। বোলারদের কল্যাণে সিরিজের শুরুটা হয়েছে প্রত্যাশা মতো। 8 উইকেটের জয়ে স্বস্তিতেই আছে বাংলাদেশ। দ্বিতীয় টি-20-র আগে মাত্র একদিন বিরতি, তাপদাহের মধ্যে কোনো ধরনের ঝুঁকি নেওয়া হয়নি। দলের সবাই ছিলেন হোটেলবন্দি। শুধু সৌম্য ব্যাটিং কোচ হেমকে নিয়ে ছুটে গেছেন অনুশীলনে। লিটন ও শান্ত ইনিংস বড় করতে ব্যর্থ। হৃদয় তানজিদ ধারাবাহিকতা রেখেছেন। কোনো একজন নয়, পুরো দলের ব্যাটিং নিয়েই ভাবছেন ব্যাটিং কোচ। টি-20-র আগ্রাসী ব্যাটিংয়ে ভারসাম্য তৈরি করতে চান। লিটন পরিশ্রম করছে, ফল আসবে। হৃদয় তানজিদদের কাছে যা চাওয়া সেটাই করছে। তানজিদ দারুণ করেছেন, সময়ের সাথে ব্যাটিংটাও আরো উন্নতি হবে আমার বিশ্বাস। ব্যাটিং উইকেটে সিরিজ জিততে ব্যাটারদের দায়িত্ব নিতে হবে বেশি। শিষ্যদের উপর ভরসাও আছে, তবে সিরিজ জয় অথবা হোয়াইট ওয়াশ নিয়ে এখনই ভাবতে নারাজ। ম্যাচ বাই ম্যাচ খেলতে চায় টাইগাররা। মাত্র একটা ম্যাচ হয়েছে, এখনই সিরিজ নয়, হোয়াইট ওয়াশ নিয়ে বলার সময় আসেনি। শুরুটা ভালো হয়েছে, মোমেন্টাম রাখতে হবে, একটা ম্যাচ নিয়ে ভাবতে হবে। বাংলাদেশ দল অনুশীলন না করলেও জিম্বাবুয়ে ঠিকই ছুটে গেছে জহুর আহমেদে। 41 রানে 7 উইকেট হারিয়েও ফাইটের আভাস দিয়েছিল। আত্মবিশ্বাস বাড়ানোর মতো কিছু না পেলেও ঘুরে দাঁড়াতে মরিয়া ওরা। যেখানে সবচেয়ে বেশি ভুল হয়েছে সেই ব্যাটিং নিয়েই কাজ করেছে বেশি। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। নারী টি-20 বিশ্বকাপের সূচি ও ভেন্যু প্রকাশ করেছে আইসিসি। 10 দল খেলবে 2 ভাগে ভাগ হয়ে ঢাকা ও সিলেটে। 3 অক্টোবর শুরু হয়ে আসর শেষ হবে 20 অক্টোবর। 18 দিনে খেলা হবে 23টি ম্যাচ। গ্রুপ এতে সবচেয়ে সফল দল অস্ট্রেলিয়ার সঙ্গী ভারত, পাকিস্তান ও বাছাই পর্বের এক দল। গ্রুপ বিতে স্বাগতিক বাংলাদেশ ছাড়া বাকি দলগুলো হচ্ছে ইংল্যান্ড, সাউথ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও বাছাই পর্ব থেকে উঠে আসা আরেক দল। উদ্বোধনী দিনে গ্রুপ বি এর সাউথ আফ্রিকা ও ইংল্যান্ডের ম্যাচ। সন্ধ্যায় বাংলাদেশ লড়বে বাছাই পর্ব থেকে উঠে আসা দলের সাথে। সূচি প্রকাশ অনুষ্ঠানে ছিলেন ক্রীড়ামন্ত্রী ও বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন ও আইসিসির প্রধান নির্বাহী। নারী টি-20 বিশ্বকাপের সূচি ঘোষণা নিয়ে সবশেষ খবর জানাতে যোগ দিয়েছেন সহকর্মী মোহাম্মদ নাজিম। নাজিম, গ্রুপ কেমন হলো, সূচি ঘোষণা অনুষ্ঠানে আর কি আয়োজন ছিল? গ্রুপের কথা যদি বলি শুরুতে, সেটা হচ্ছে যে গ্রুপ এ যদি বলি সেটা হচ্ছে খুবই শক্তিশালী একটা গ্রুপ। সেটাতে আপনার বলতে গেলে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া আছে এবং পাশাপাশি ভারত, পাকিস্তানের মতো বড় দলগুলোও আছে এবং পাশাপাশি আপনার গ্রুপ বি এর কথা যদি বিশ্লেষণ করি সেটা হচ্ছে বাংলাদেশ আছে, স্বাগতিক বাংলাদেশ, যাদের নিয়ে এতটা প্রত্যাশা কিংবা এতটা তাদের নিয়ে অনেক স্বপ্ন দেখছে বাংলাদেশের টাইগারের ভক্তরা। তো সেক্ষেত্রে আসলে যে তাদের উপর যে প্রত্যাশা আছে সেই প্রত্যাশার চাপ মেটানোর জন্য বাকি দলগুলো যেমন আছে যে ইংল্যান্ড, সাউথ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজ, এই দলগুলোর সাথে কিন্তু বাংলাদেশকে লড়তে হবে এবং ভালোভাবেই তাদের সাথে ভালো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই করে বাংলাদেশকে একটা সম্ভাবনা টিকিয়ে রাখতে হবে। বাছাই পর্বের আরেকটি দল, তাই সেটাও আছে বাংলাদেশে। 2টি গ্রুপ হয়েছে, 2টি গ্রুপের মধ্যে বলতে গেলে বাংলাদেশ, সিলেট এবং ঢাকা, এই 2টি গ্রুপে মানে ভাগ হয়ে খেলা হবে। বাংলাদেশ যে গ্রুপ বিতে আছে, ঢাকাতে সম্পূর্ণ সব খেলাগুলো হবে ঢাকাতে, মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়াম, এবং পাশাপাশি গ্রুপ এতে যতগুলো খেলা আছে সেটা হচ্ছে আপনার খেলাগুলো সম্পূর্ণ হবে হচ্ছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। এবং পরবর্তীতে যখন সেমিফাইনাল, এই 2 গ্রুপ থেকে যখন আপনার শীর্ষ 2 দলই আসবে এবং পরবর্তীতে তারা সেমিফাইনালে উঠবে এবং সেমিফাইনালে খেলা প্রথম একটি সেমিফাইনাল হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম এবং পরবর্তী বাকি যে আরেকটা সেমিফাইনাল আছে সেটা হবে মিরপুরে। তো পাশাপাশি এখন বাংলাদেশ এত বড় একটা আসর আয়োজন করতে যাচ্ছে, আপনার এই মোটামুটি আপনার 23টি ম্যাচ হবে এবং এই অল্প সময়ের মধ্যে 18 দিনের মধ্যে দ্বিতীয়বার তো বাংলাদেশ এই আয়োজনের সুযোগ পেয়েছে। সূচি ঘোষণা অনুষ্ঠান যেটি হয়েছে সেখানে আর কি আয়োজন ছিল? সেখানে আপনার মোটামুটি বলতে গেলে যে আইসিসি যে নারী টি-20 বিশ্বকাপের জন্য যে একটা প্রোমো, তারা একটা থিম বানিয়েছিল, সেই থিমটি দেখানো হয়েছে এবং বাংলাদেশের যে বিভিন্ন নান্দনিক যে দার্শনিক যে স্থানগুলো আছে সেই সব কিছু মিলে একটা খুব সুন্দর ভিডিও প্রকাশ করেছে আইসিসি থেকে। এবং সেই পাশাপাশি এই আইসিসি যে একটা জমকালো আয়োজনের যে একটা মানে অনুষ্ঠান আয়োজনের করা একটা ছিল, তেমন একটা ভাবে করেনি, কিছুটা সাদামাটাভাবে হয়তোবা পরিচালনা করা হয়েছে। এবং পরবর্তীতে দেখা গেছে যে নাজমুল হাসান পাপন, ক্রীড়ামন্ত্রী ও বিসিবি সভাপতি, তিনি তার প্রত্যাশার কথা জানিয়েছেন। এবং পাশাপাশি যে প্রধান নির্বাহী ছিল আইসিসির, জিও ফ্যালার্ডিস, তিনিও খুবই আশাবাদী যে বাংলাদেশে এত বড় একটা
আয়োজন সফলভাবে মানে সম্পাদনা করার জন্য কিংবা সফলভাবে আয়োজনটি শেষ হবে। তো সেই ক্ষেত্রে তারাও অনেকটা প্রত্যাশী যে এই নারী টি-20 বিশ্বকাপ দিয়ে বাংলাদেশ যে নতুনভাবে 10 বছর পর দ্বিতীয়বার যখন আসর আয়োজন করতে যাচ্ছে, ভালো একটা আসরের প্রত্যাশা করছে সবাই। মোহাম্মদ নাজিম, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। আইপিএলে আজ মুখোমুখি হবে পাঞ্জাব চেন্নাই। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বিকেল 4টায়, আর রাত 8টায় কলকাতার প্রতিপক্ষ লখনৌ। 10 ম্যাচে 8 পয়েন্ট নিয়ে তালিকার 8-এ থাকলেও টানা 2 জয়ে ছন্দে ফিরেছে পাঞ্জাব। ধারাবাহিকতা রাখতে চায় দলটি। অন্যদিকে সর্বশেষ ম্যাচ হেরে চাপে চেন্নাই। এ ম্যাচ দিয়ে ঘুরে দাঁড়াতে মরিয়া সিএসকে। পাঞ্জাবকে হারিয়ে 2-এ ওঠার সুযোগ তাদের সামনে। এদিকে সর্বশেষ 5 ম্যাচে 3 জয়ে দ্বিতীয় অবস্থানে কলকাতা। লখনৌকে হারাতে পারলে রাজস্থানের চেয়ে 1 ম্যাচ বেশি খেলে শীর্ষে উঠে আসবে কেকেআর। অন্যদিকে সাবেক চ্যাম্পিয়নদের রুখতে মরিয়া রাহুলের দল। এই ছিল বিরতিহীন সংবাদ দুপুরে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।